25 মার্চ বৃহস্পতিবার রাত 8টায় গোলাম কিবরিয়া আছে। এডিটর থেকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নিতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আজ ভয়াল 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 69 জনের 36 জনই পলাতক। এবং দেশের নতুন 3587 জনের করোনা শনাক্ত, হার 13.26%। আরো 34 জনের মৃত্যু। একাত্তরের 25 মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক রাত। বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে হানাদার পাকিস্তানি বাহিনী এই কাল রাতে বর্বর নৃশংস গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে, যা ছিল 9 মাস ব্যাপী গণহত্যার সূচনা। পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হওয়ার আগে বঙ্গবন্ধু দিয়ে যান স্বাধীনতার ঘোষণা। অপারেশন সার্চলাইট 1971-এর 25 মার্চ রাতে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর আধুনিক সমরাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী, রক্তের বন্যা বইয়ে দেয়। ওই রাতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরই তাকে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি সেনারা। প্রথমে ঢাকা সেনানিবাস, 3 দিন পর নিয়ে যাওয়া হয় পাকিস্তানের লয়ালপুর কারাগারে। 72 সালের 8 জানুয়ারি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সেখানেই বন্দী রাখা হয় বঙ্গবন্ধুকে। 25 মার্চের কাল রাতের ভয়াবহতা উঠে এসেছে প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন ব্যক্তির বর্ণনায় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্যমতে শুধু 25 মার্চ রাতে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। বাঙালি নিধনের নীল নকশা করেছিল পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা এখনো সক্রিয়। তাদের আক্রমণের লক্ষ্য মুক্তিযুদ্ধ, জানান বিশেষজ্ঞরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোন দেশে এই ধরনের পরিকল্পিত এবং ব্যাপক গণহত্যার নজির কোথাও নেই। এবং এই গণহত্যার ভিতর দিয়ে তাদের নৃশংসতা যেমন প্রমাণ করেছে, তারা ভেবেছিল যে বাঙালি জাতিকে তারা চিরতরে নির্মূল করে দিতে পারবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। গণহত্যা যত হয়েছে, মানুষের মধ্যে প্রতিরোধ তত বেড়েছে। বাংলাদেশের গণহত্যা নিয়ে বিশ্বমানের গবেষণা দরকার, যাতে এমন ভয়াবহতার পুনরাবৃত্তি না হয়। এই গণহত্যা যাতে আরো কোনো অঞ্চলে, পৃথিবীর কোনো অঞ্চলে যাতে পুনরাবৃত্তি না হয়, মানুষের ন্যায়সঙ্গত দাবি যাতে মেনে নেওয়া হয়, সেই বিষয়ে আমরা নিজেরা উদ্যোগী হয়ে এটা প্রচার করতে পারি। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশের। 2017 সালে জাতীয় সংসদে 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে কেউ ব্যাহত করতে না পারে, সেই আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকী। আপনাকে স্বাগত স্যার। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, সেখান থেকে একটা লাইন আমি একটু কোট করছি। তিনি বলেছেন, আজকের এই উত্তরণের পথ মোটেই মসৃণ ছিল না। দেশের ভেতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। এই যে একটি অপশক্তির কথা বলা হয় এবং যারা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাচ্ছে, তারা এখনো স্বাধীনতার 50 বছর পরেও কিভাবে সক্রিয় থাকে, কেন সক্রিয়? ধন্যবাদ আপনাকে। আজকে 25শে মার্চ এবং আর কিছুক্ষণ পরে সেই সময়টিতে আমরা পৌঁছাবো, যে সময় 71-এর সেই 25শে মার্চ কালো রাতে সারা বাংলাদেশের নিরস্ত্র মানুষ, ঘুমন্ত মানুষ, তাদের উপরে পাকিস্তানের বর্বর বাহিনী আক্রমণ করে এক রাতেই প্রায় লক্ষাধিক মানুষ হত্যা করেছে। আর তারপর থেকে 16 ডিসেম্বর এই পুরোটা সময়
আমরা 30 লক্ষ মানুষকে হারিয়েছি। আমি আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ আত্মদান করে গেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি, যার আহ্বানে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আপনি যে কথাটি বলেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই সময়ে যে ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে, সংক্ষিপ্ত ভাষণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষণ। আপনি যে বাক্যটি উচ্চারণ করলেন এতে আমরা বুঝতে পারি যে প্রধানমন্ত্রী যে ষড়যন্ত্রের কথা বলেছেন, যে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে সেটি কিন্তু আমরা প্রতিনিয়তই লক্ষ্য করি। এই যে কিছুদিন আগেই সুনামগঞ্জের সাল্লায় হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের উপরে হঠাৎ করে যে আক্রমণ এবং আক্রমণের ঠিক আগ মুহূর্তে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য মন্তব্য দেওয়া হচ্ছিল, এটা তো নতুন নয়, এটা প্রায়শই আমরা এই দেশে লক্ষ্য করছি। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে 10ই জানুয়ারি 72-এ পদার্পণ করে সরাসরি বিমানবন্দর থেকে যে রেসকোর্স ময়দানে গেলেন, সেখানে গিয়ে যে ঐতিহাসিক ভাষণটি তিনি দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছি তিনি কি বলেছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু তার স্বপ্নের কথা বলেছিলেন এবং একই সাথে কিন্তু বলেছিলেন যে আজকে মহান মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানের প্রায় লক্ষাধিক সেনা সদস্য তারা আত্মসমর্পণে বাধ্য হয়ে এই দেশ ছেড়ে চলে গেছে। এটা যেমন একটা বাস্তবতা, ঠিক আরেকটি বাস্তবতা হচ্ছে যে এই পাকিস্তানি বাহিনীর দোসর যারা ছিল এই দেশের কিছু বিশ্বাসঘাতক, তারা কিন্তু এই দেশেই আছে এবং তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তারা ষড়যন্ত্র চালাবে। এই কথাটি কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন সেই 10ই জানুয়ারি 1972 এবং আজকে 2021 সালের 25শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কথাটি বলেছেন, আমরা একটা যোগসূত্র দেখি এবং এই যে পাকিস্তানি দোসরেরা কি ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে সেটা বারবার আমরা চোখে দেখছি। আরেকটি বিষয় একটু আপনি জানতে চাই আপনার কাছে, আপনি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই খণ্ডটিতে প্রবেশ করব যেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চ কাল রাত্রে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর, তারপর 9 মাস জুড়ে চলে নৃশংস হত্যাযজ্ঞ। এই যে গণহত্যা, সেটির আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু আমরা এত বছরেও পাইনি। আপনার কাছে জানতে চাই যে এত বড় একটা গণহত্যা, এত লক্ষ মানুষের মৃত্যু, তারপরেও সেটির স্বীকৃতি পেতে আমাদের এত সময় লাগছে কেন বা পাচ্ছি না কেন? স্বীকৃতি পেতে সময় লাগছে কারণ আমরা ভেতর থেকেই তো এই স্বীকৃতি দিচ্ছি না। আপনি চিন্তা করেন 75-এর 15 আগস্টের পর থেকে একটা দীর্ঘ সময়, 2 দশকেরও অধিক কাল সময় এই গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর অবদান, এগুলো কোনো কিছুকে আমরা কোনো কিছুরই কি স্বীকৃতি দিয়েছি? বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, যেটি আজকে সারা পৃথিবীর ঐতিহাসিক প্রামাণ্য দলিল, সেটি কি পর্যন্ত এই দেশ থেকে নির্বাসনে বদল হয়েছে। তো এই দেশেই তো আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা ধরনের বিকৃতি করেছি। তো এই অবস্থা থেকে এখন আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি আশা করি নিশ্চয়ই আমাদের কূটনৈতিক ফ্রন্ট, আমাদের রাজনৈতিক ফ্রন্ট সব দিক থেকে আমরা সমন্বিত আকারে সুসমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাই, নিশ্চয়ই সারা পৃথিবী উপলব্ধি করবে এবং এখন উপলব্ধি করছি। 2 দিন আগেও ইউনেস্কোর মহাপরিচালক যে বক্তব্য দিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে, সেখানে কিন্তু বাংলাদেশের এই মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং বঙ্গবন্ধু আদর্শ দর্শনের কথা উনি বলেছেন, বারবার বলেছেন এবং সেই কারণেই আজকে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। আরেকটি বিষয় স্যার আপনার কাছে জানতে চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আরেকটি জায়গায় আমি একটু উল্লেখ করছি। প্রধানমন্ত্রী বলেছেন সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে যেন কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেই বিষয়টি নিশ্চিত করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার? নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনা, এই বিষয়গুলো কিভাবে আমরা জানাতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী। কারণ এই যে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, আজকে 2021 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রীকেও বারবার বলতে হচ্ছে এবং আমরা উপলব্ধি করি। তার তো কারণ আছে নিশ্চয়ই। কারণটি সেটি যে হত্যাকারীরা এই দেশ দীর্ঘ সময় পরিচালনা করেছে এবং একটা গোষ্ঠী তৈরি করেছে
যারা হয়তো 71-এর প্রজন্ম নয়, পরবর্তী সময়ে তাদের জন্ম, কিন্তু তারা কেন কোনো না কোনো ভাবে এই ষড়যন্ত্রকারীদের সাথে যুক্ত হয়ে গেছে। এদেরকে শুধুমাত্র আমাদের প্রয়োজন বঙ্গবন্ধুর সাথে তাদেরকে যুক্ত করা। তারা বঙ্গবন্ধুকে দেখেনি এবং বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আজকে সঠিকভাবে বঙ্গবন্ধুকে তাদের কাছে পৌঁছানো দরকার আছে। আমরা যারা মহান মুক্তিযুদ্ধের প্রজন্ম, বঙ্গবন্ধু যারা আমরা দেখেছি, আমরা জানি বঙ্গবন্ধু কি ধরনের চিন্তা চেতনা নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে চলেছিলেন। বঙ্গবন্ধুর ভাষণগুলো যদি আজকে এখন আমরা পাঠ করি, চোখের পানি ধরে রাখা সব মুশকিল। তো সেই কারণে আজকে আমাদের উচিত হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বঙ্গবন্ধুকে সবসময় সার্বক্ষণিকভাবে সঠিকভাবে উপস্থাপন করা, সেটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বড় গণহত্যা হয়েছে 71-এর মুক্তিযুদ্ধে, তবে এখনও আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পায়নি এই গণহত্যা। আর এ নিয়ে দেশেও মানসম্পন্ন গবেষণা হয়নি বলে মনে করেন গবেষক এবং রাজনীতি বিশ্লেষকেরা। মুক্তিকামী বাঙালিকে স্তব্ধ করে দিতে 71-এর 25শে মার্চ শুরু হয় অপারেশন সার্চলাইট। পাকিস্তানি হানাদার বাহিনীর এই গণহত্যা চলে 16ই ডিসেম্বর পর্যন্ত। 72-এর 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রথম কথা বলেন বঙ্গবন্ধু। I may appeal to the world. Millions of people will die. 10ই জানুয়ারি রেসকোর্সে দেয়া ভাষণে জানান এ সংখ্যা 30 লাখ। সে সময়ের পূর্বদেশ, অবজারভার, মর্নিং নিউজ ও দৈনিক বাংলা পত্রিকাতেও মেলে এর সমর্থন। 72-এর 3রা জানুয়ারি 30 লাখ শহীদের কথা জানায় সোভিয়েত পত্রিকা প্রাভদাও। গবেষক লিও কুপারের জেনোসাইড, রামেলের স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড, পুলিৎজার জয়ী সামান্থা পাওয়ারের এ প্রবলেম ফ্রম হেল, আমেরিকা অ্যান্ড দ্য এজ অফ জেনোসাইড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানাতেও রয়েছে 71-এর গণহত্যার ব্যাপ্তি ও ভয়াবহতার প্রামাণ্য পরিসংখ্যান। 1981 সালে জাতিসংঘ যখন মানবাধিকারের হিউম্যান রাইট ডিক্লারেশন প্রকাশ করে, তখন তারা সেখানে উল্লেখ করে যে মানব ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে তার মধ্যে 1971 সালে গণহত্যা হচ্ছে সর্বনিম্ন সময়ে সর্ববৃহৎ গণহত্যার ঘটনা। প্রতিদিন গড়ে 6,000 থেকে 12,000 করে মানুষ মারা গেছে এবং এটা 266 দিন ধরে টানা চলছে। জাতিগত নিধনের বৈজ্ঞানিক ভিত্তির জন্য অনুসরণ করা যায় জাতিসংঘের জনসংখ্যা তত্ত্ব। এতে বলা হয়েছে গণহত্যার বড় ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের জনসংখ্যার হিসেবে। তাদের পরিসংখ্যান বলছে 1970 সাল থেকে 75 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে উল্লেখযোগ্যভাবে। 71 সালে যখন গণহত্যা ঘটলো তখন কিন্তু বিশ্ব সমাজ নিদ্রিত ছিল। জাতিসংঘের কোনো উদ্যোগ ছিল না গণহত্যা প্রতিরোধে, কোনো সংস্থা ছিল না। এখন যেমন নানা রকম সংগঠন আছে। বাংলাদেশের গণহত্যাটার কথাটা উঠে এসেছিল, রাষ্ট্রের কোনো সমর্থন পায়নি যে পশ্চিমা রাষ্ট্রগুলো। সংখ্যার দিক দিয়ে হলোকস্টের পরই 71-এর গণহত্যার অবস্থান হলেও নানকিং, রুয়ান্ডা, কসোভো বা আর্মেনিয়ার গণহত্যার মতো গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় না 71। এই দুর্বলতাটা বা এই ঘাটতিটার জন্য আমরাই দায়ী। 71 নিয়ে যতগুলো ভালো বই লেখা হয়েছে গবেষণাধর্মী, এগুলো লিখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, এমনকি পাকিস্তানের গবেষকরা। গবেষকরা বলছেন শুধু বিদেশি তথ্য উপাত্ত নয়, দেশে মানসম্পন্ন গবেষণা করতে হবে অঞ্চল ও প্রতিটি বধ্যভূমি ধরে। এজন্য নানা সরকারি দপ্তরে থাকা তথ্য গবেষকদের দিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাড়াতে হবে সহযোগিতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান জাহিদ রেজানুর। যাচ্ছি তার কাছে। জাহিদ রেজানুর, স্বাগত আপনাকে। আমরা শুনছিলাম যে এই 71-এ যে গণহত্যা হয়েছে সেটি নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই, বিভিন্ন গবেষণা এবং তথ্য উপাত্তে তার প্রমাণ মেলে, কিন্তু এখনও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পাইনি। এর পেছনে ঘাটতিটা কোথায়? আমার মনে হয় এর পেছনে ঘাটতিটা হচ্ছে যে আমরা দেশে যতটা উদ্বেলিত হয়েছি, দেশে এ নিয়ে যত কথাবার্তা বলেছি, আন্তর্জাতিক মহলে সেভাবে আমরা সেই কথাবার্তাটা বলি নাই। মানে পৃথিবীতে তো বিভিন্ন লবিং টবিং হয়, সেই সব জায়গায় আমরা কতটা নিজেদের প্রতিনিধিত্ব করতে পেরেছি সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। ইদানিং কিছু ছোট ছোট কাজ হচ্ছে এবং সেই কাজগুলো একসময় বড় হয়ে উঠবে। মানে
আমাদের এটা যে এই যে ম্যাস কিলিং নাকি জেনোসাইড, এইটা নিয়েও কিন্তু একটা মানে ব্যাপার আছে। গণহত্যা শব্দটা কিন্তু আসলে ম্যাস কিলিং থেকে এসেছে, কিন্তু আসলে তো আমাদের এখানে যেটা করেছে ওরা, অর্থাৎ ওই অপারেশন সার্চলাইটের পথ ধরে পুরো 9টা মাস যে ঘটনাগুলো ঘটিয়েছে তা ছিল গণহত্যা বা জেনোসাইড। তো গণহত্যা যদি বাংলায় আমরা বলি তাহলে ঠিক এই জাতিগতভাবে একটা উৎপীড়ন এবং উচ্ছেদ করার যে ব্যাপারটা আছে সেটা আসে না। তো আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরকে আরো অনেক বেশি জোর দিতে হবে, আন্তর্জাতিকভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, এই যে আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে একজন গবেষক বলছিলেন আর বিশ্লেষকরাও বলছিলেন যে যথেষ্ট গবেষণা হয়নি এটি নিয়ে, এই বিষয়টি নিয়ে, যে এই গণহত্যার বিষয়টি নিয়ে। আপনি কি সেটা মনে করেন? মানে স্বাধীনতার 50 বছর পর এখন নতুন করে গবেষণা করে বিষয়টা উপস্থাপনার কোনো সুযোগ আছে কিনা? গবেষণা সবসময় করা সম্ভব, এটা আমি মনে করি। আর কথাটা তো মিথ্যে নয় যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়েই যে গবেষণাগুলো হওয়ার কথা, যেভাবে যতটা অথেন্টিক ভাবে হওয়া উচিত ছিল, সেই জায়গায় বেশ কিছু ঘাটতি আছে। অনেকেই মন গড়া ইতিহাস লিখেছেন এবং তথ্য উপাত্ত এবং দিন তারিখ বাদ দিয়েই লিখেছেন, এবং সেই জায়গাগুলোকে এখন কিন্তু সময়, হ্যাঁ 50 বছর পার হয়েছে, কিন্তু একটা বিশাল বড় ঘটনা নয় এটা, অর্থাৎ একটা জাতির জন্য এটা কেবল শুরু, এরকম আমি বলতে পারি। তো আমার মনে হয় যে গবেষণার জায়গাগুলোতে যে যে জায়গায় খামতি আছে, যেমন ধরুন এই যে জেনোসাইড শব্দটা যে উৎপত্তি হয়েছিল সেখান থেকে যদি আমরা আসি এবং তারপর আসলে কি ঘটিয়েছিল এই অপারেশন সার্চলাইটের মাধ্যমে, এবং তারপর এই সার্চ অ্যান্ড ডেস্ট্রয় সেই ব্যাপারটা কি ছিল, এবং পরে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এই যে একটার পর একটা অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চ অ্যান্ড ডেস্ট্রয় এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এগুলি একের পর এক এসে 30 লক্ষ মানুষের যে ব্যাপারটা আছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, শহীদ হয়েছে এই 30 লক্ষ মানুষ, এই ব্যাপারগুলো নিয়ে এখনো আমাদের দেশে অনেকে প্রশ্নও তোলে। অর্থাৎ যেমন আমাদের মুক্তিযুদ্ধ, এদের যে বিচার কার্যটা হলো সেই সময়ও এতদিন পর এটা তামাদি হয়ে গেছে বা এরকম কিছু কথাবার্তা বলারও কিন্তু একটা চেষ্টা হয়েছে। অর্থাৎ এত বড় একটা ম্যাস কিলিং হলো, এবং ম্যাস কিলিং নয়, জেনোসাইড হলো, সেই জেনোসাইড যেটা, সেটাকে কিন্তু আমরা এখনো সেভাবে চিহ্নিত করতে পারিনি। ফলে গবেষণার অবশ্যই দরকার আছে, এবং ইন্টারন্যাশনাল। জাহিদ রেজানুর, আরেকটি বিষয় আমরা দেখলাম আজকে 1,47,537 জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। তার পাশাপাশি 191 জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকাও প্রকাশিত হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা এমন একটি তালিকা পেলাম। এটা বলতে গেলে তো একটু মুশকিলে পড়তে হয় যে আসলে এখন যাচাই বাছাই কিভাবে হচ্ছে। এমনও তো আমরা দেখেছি যে অনেক মানুষই যারা মুক্তিযুদ্ধ করেনি তাদেরকেও বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের সময় মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকানো হয়েছে। তো এখন এটা ঠিকভাবে যাচাই বাছাই করে হলো কিনা সেটা দেখার একটা জরুরি প্রয়োজন রয়েছে। আর শহীদ বুদ্ধিজীবী দের যে তালিকা করা হয়েছে, আমার মনে হয় শহীদ বুদ্ধিজীবী কোষ সহ রশিদ হায়দার যে তালিকাগুলো, যে লেখাগুলো ছেপেছিলেন, সমগ্রতায় নিয়ে আমাদের একটা তো মূলত মুক্তিযোদ্ধাদের তালিকাটা এইভাবে হওয়ার কথা না। খুব সহজ হতো যদি যে এলাকার কমান্ডার তিনি বলতেন আমার সঙ্গে কারা কাজ করেছেন এবং তিনি সার্টিফাই করতেন। এটা তো মন্ত্রী মিনিস্টারদের কাজ নয়, এই কাজটা হচ্ছে যারা যুদ্ধ করেছেন তারা করবেন। অবশ্যই আমরা আশা করব যে তালিকাটা নির্ভুল থাকবে। আর খুবই সংক্ষেপে একটু জানতে চাই আপনার কাছে, যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই যে এতদিন পরেও পাকিস্তান যে কাণ্ডটা ঘটিয়েছিল 71-এ, সেটার জন্য দুঃখ কিংবা ক্ষমা প্রার্থনা করেনি, এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয় আছে? আমি আমার মতো করে উত্তর দেই, ওরা দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। এর চাইতে বড় কথা হচ্ছে ওরা যদি ক্ষমা চাইতো আমি তাদের ক্ষমা করতাম না এই অপরাধের জন্য। অর্থাৎ ক্ষমা চাওয়াটা একটা সভ্য সমাজের কাজ। সেই সভ্য সমাজের কাজ যে করতে, যে সমাজটা নেই যেখানে, তারা ক্ষমা চাইবে কি করে? এটা তো একটা 30 লাখ মানুষকে হত্যা করেছে এবং একে অন্যকে মানে দুষছে। যেমন ধরেন রাও ফরমান আলী বলছে যে এটা করেছে খাদিম হাসান রাজা। খাদিম হাসান রাজা বলবেন না, টিক্কা খান আসার পর হয়েছে। এই যে নানাভাবে যে তারা একে অন্যের উপর দোষ দিচ্ছে, কিন্তু অপরাধটার কথা কিন্তু বলছে না যে করেনি।
তারা বলছে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে বা দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা যদি আমি দায়ী নই, এই যে আমি দায়ী নই বলার কোনো মধ্যেই ব্যক্তির কিন্তু বিষয় না, আসলে রাষ্ট্রের বিষয় আমরা যেটা বুঝি। জাহিদ রেজা নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর টানা তৃতীয় দিন দেশের ৩,৫০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩৪ জনের, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসাইন, এবং উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন ঢাকার সিভিল সার্জন ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান। স্বাগত আপনাদের। আমি যাচ্ছি প্রথমে জাকির হোসেনের কাছে। করোনা বাড়ছে প্রতিদিনই, গত 3 দিন ক্রমাগত 3,000 মানে 3,500-এর উপরে শনাক্ত। এই পরিস্থিতিতে আসলে মানে এখন যেমন চলছে তার চেয়ে বাড়তি কি করণীয়? আগে আমরা দেখেছি নানা রকম ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে, আর এবার আমরা এখন পর্যন্ত সাবধান বাণী শুনছি, এটাই কি যথেষ্ট? দেখুন, এটা আসলে জনগণ যদি নিজের স্বাস্থ্যের দায়িত্ব তাহলে কোনো শক্তি কিন্তু তাদেরকে আসলে রক্ষা করতে পারবে না। ভাইরাসের ভ্যারিয়েন্টটা যে ধরনেরই হোক, রূপান্তরটা যেরকমই হোক, মূল প্রতিরোধক কিন্তু তিনটাই। একটা হলো মুখোশ, আর হলো আপনার 6 ফিট দূরত্ব, অজানা অপরিচিত বা যাদের সাথে আমরা জীবনযাপন করছি না, প্রতিদিন পরিবারে একসাথে থাকি না, সে আত্মীয় হোক বন্ধু হোক, তার থেকে 6 ফিট দূরে থাকা, এবং বাইরে কোনো কিছু স্পর্শ করলে, বাইরে গেলে, বাইরে থেকে আসলে হাত ধুয়ে ফেলা। এবং এটা নিয়ম আছে, তাই না? এই নিয়মগুলো যদি আমরা না মানি, নিয়মগুলো আছে, আমি বলতে চাচ্ছিলাম নিয়মগুলো তো পালন করতে হবেই, তার বাইরে আর কোনো মানে প্রশাসনের পক্ষ থেকে কোনো এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন কিনা? সরকারের পক্ষ থেকে কিন্তু মানুষকে আসলে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা আসলে মানুষকে যথেষ্ট এইটার গুরুত্ব বোঝাতে পারি নাই মনে হয়, যে এই মুখস্থ না করলে, নিয়মগুলো না মানলে কি হবে। এখন যে ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এটা আমরা জানি সবাই যে প্রায় 70% বেশি সংক্রমণ করে। অর্থাৎ আগে যদি 3 জন করতে, তখন 5 জন করে, এবং এটা কিন্তু বাচ্চাদের করতে, যুবকদের করতে, এবং এটা তাড়াতাড়ি সংক্রমণ করে। তো এটা কিন্তু অন্যটার মতো না, এখানে তো আমাদেরকে আরো অনেক বেশি অবশ্যই সচেতনতার বিকল্প নেই। আমি একটু ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসানের কাছে যাচ্ছি, আপনার কাছে জানতে চাই, এই যে একই প্রশ্ন আসলে আপনার কাছে করতে চাচ্ছি আমি, সেটি হলো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মানে ইউনিভার্সিটি বন্ধ ছাড়া আর কোনো কিছুতেই কোনো ব্যত্যয় নাই, সব কিছুই খোলা, সব কিছুই চলছে, জীবন তো চলতেই হবে, কিন্তু করোনা বাড়ছে, এটিও বাস্তবতা। এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে কোনো রকম কোনো জায়গায় রেস্ট্রিকশন আসা দরকার বা কোনো রকম পদক্ষেপ নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভি, সবাইকে স্বাধীনতা দিবস এবং মুজিব বর্ষের শুভেচ্ছা। আসলে যেটা দৃশ্যমান এবং অদৃশ্যমান, আমরা দুই ক্ষেত্রে কাজ করছি। আজকে দেখবেন যে স্কুলের যে খোলার ডেট ছিল সরকার পিছিয়ে দিয়েছে, এবং আমাদের যে মোবাইল কোর্টগুলো কিছুদিনের জন্য হয়তো বিরতি ছিল, সেগুলো ঢাকার বাইরে আমরা চালু করেছি। আপনারা জানেন যে ঢাকাতে আসলে কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠান চলছে, তার জন্য কিছু কার্যক্রমে আচ্ছা আমাদের ব্যত্যয় ঘটতে পারে। আমাদের সরকারি পর্যায়ে দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হয়, জীবন এবং জীবিকা। আমরা জীবন এবং জীবিকাকে সমন্বয় করে কাজ করছি। যে জীবন বাঁচাতে গেলে যদি আমাদের জীবিকা নষ্ট হয়ে যায়, সেটা মাথায় রাখতে হয়। আমরা মোবাইল কোর্টগুলো চালু করেছি, এবং অতি সত্বর আমরা কিছু জায়গায় হয়তো আমরা নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি। যেমন কালকে আমাদের মেয়র মহোদয় বলেছেন যে মার্কেটগুলো 8টার সময় বন্ধ করা যেতে পারে, এবং কিছু পারিবারিক অনুষ্ঠান বা বিভিন্ন বিয়ে, ওয়াজ মাহফিল, এগুলোর ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ আনবো, এবং যেগুলো মাস্ক এবং সামাজিক দূরত্ব, এগুলোর ক্ষেত্রে হয়তো আমরা 26 মার্চের পর থেকে আরো কঠোর অবস্থানে যাব। আরেকটি বিষয় আমরা দেখছি যে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই মানে একটা বড় সংখ্যক হাসপাতালে ভর্তি ছিল। এই যে মৃত্যু যাদের হচ্ছে করোনায়, যেটি বলা হচ্ছিল আগে থেকে, যাদের কোমরবিডিটি আছে তারা বেশি ঝুঁকিতে, কোনো প্যাটার্ন কি পাওয়া যাচ্ছে কেন মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে করোনার আক্রান্ত হয়ে? এবারে আমাদের চিকিৎসক বৃন্দ এবং বৈজ্ঞানিক বৃন্দ যারা বলছেন যে আসলে রোগীগুলো খুব তাড়াতাড়ি এবার খারাপ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ভাইরাস একটা প্রতিনিয়ত পরিবর্তনশীল অণুজীব, যেটা প্রত্যেকবার সে তার চরিত্র পরিবর্তন করছে, এবং এবারের যে করোনাটা আসছে বাংলাদেশে মনে হচ্ছে যে এটার চরিত্র একটু ভিন্ন। আমাদের চিকিৎসকরা একটা হিমশিম খাচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে, যে রোগী ভালো হওয়ার সুযোগ দেওয়ার আগেই রোগী হয়তো খারাপ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের চিকিৎসকরা কাজ করছেন। আমি মনে করি যে এটা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। যে করোনা আমরা দেখে এসেছি,
হয়তো এবারে করোনা আরো ভয়ঙ্কর। যদি এইটুকু শিক্ষা আমরা নিতে পারি যে গতবারের মতো করে হলে হবে না, আমাদের আরো সতর্ক হতে হবে, তাহলে কিন্তু অন্তপক্ষে এটা থেকে আমরা অবশ্যই আপনারা ডক্টর আবু হোসেন এবং ডক্টর জাকির হোসেন আপনারা দুজনেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিরতি থেকে ফিরে আরো কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর জাকির হোসেন এবং ডক্টর আবু হোসেন। যাচ্ছে ডক্টর জাকির হোসেনের কাছে। এর আগে করোনার প্রকোপ যখন প্রথমবার দেখা দিল আমরা দেখেছি যে তরুণরা এবং অল্প বয়স্করা অপেক্ষাকৃত একটু নিরাপদ অবস্থানে ছিল, কিন্তু এইবার তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন এবং 2-1 দিনের মধ্যেই কিন্তু যাদের অবস্থা একটু খারাপ হওয়ার দিকে সেটি হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা কিভাবে দেখছেন? মানুষ আসলে কোন দিকে নজর দিবে, কিভাবে সতর্ক থাকবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন যে ভ্যারিয়েন্টটা এসছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সংখ্যা বৃদ্ধি করে গলা এবং নাকে, সেই জন্য এটা সংক্রমণ বেশি হয় এবং সে একই কারণে এটা শিশু এবং তরুণদের মধ্যে সংক্রমণ করে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমার একটা ভয় হচ্ছে যে টিকার হারটা কমে গেছে, এখানে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন আসতে পারে। আমি একটু ব্যাখ্যা করে বলি অল্পে। সেটা হলো টিকার কার্যকারিতা আমরা 4 ভাগে দেখি। একটা হলো টিকা নিয়েছেন সংক্রমণ হবে না, টিকা নিয়েছেন মৃত্যু সংক্রমণ হবে, টিকা নিয়েছেন মৃত্যু সংক্রমণ হবে কিন্তু মারাত্মক কোনো পরিণতি হবে না, হাসপাতালে ভর্তি হতে হবে না, মারা যাবেন না। আর এটা হলো অন্যদের মধ্যে সংক্রমণ করবেন না। এই যে অ্যাস্ট্রাজেনেকার টিকা সেটাও কিন্তু আসলে এই উপকারিতা পাওয়া যাবে, যদিও কথা হলো যে এটা 1 মাস প্রথম ডোজ নেওয়ার 1 মাস পরে যদিও মাত্র 51% প্রতিরোধ শক্তি তৈরি করে, কিন্তু 3 মাস পরে এটা 76% তৈরি করে এবং তখন যদি 2 ডোজ নেওয়া হয় তাহলে প্রায় 85% মানুষ কিন্তু প্রতিরোধ শক্তি তৈরি করে এবং 70%-এর উপর যদি প্রতিরোধ হয়ে যায় মানুষের মধ্যে তাহলে একটা হার্ড ইমিউনিটি হবে আর এটা সংক্রমণ করবে না। এই তথ্যটা কিন্তু জনগণকে জানানো প্রয়োজন। অবশ্যই আমরা আশা করব মানুষ সেই তথ্যটা জানবে। ডক্টর আবু হোসেনের কাছে একটু যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলছিলেন যে এইবারের যে নতুন ধরনের সংক্রমণটা দেখা দিচ্ছে তাতে আসলে কিছু নতুনত্ব আছে, মানুষ হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে কখন যেতে হবে সেটাও বুঝতে পারছে না। আপনার কাছে জানতে চাই কখন মানুষ ঠিক করে নেবে যে আমার এই মুহূর্তে হাসপাতালে যাওয়া দরকার এবং চিকিৎসার সেবা নেওয়া দরকার? ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের যখন আমরা কোভিড কখন বুঝতে পারি, যখন আমাদের আরটিপিসিআর টেস্ট পজিটিভ আসে। আমাদের এখানে আমাদের যে হেল্পলাইন আছে 24 ঘন্টা খোলা আছে। আমি উপদেশ দিব যে যখনই আপনার কোভিড পজিটিভ আসছে আপনি সঙ্গে সঙ্গে সরকারের কোনো একটা হেল্পলাইনে যোগাযোগ করুন। হেল্পলাইনে আমাদের প্রশিক্ষিত চিকিৎসক আছেন, তারা আপনাকে উপদেশ দিবেন যে কখন আপনার কি করতে হবে। তবে আমি মনে করি যে কোভিড হওয়ার পর থেকে সার্বক্ষণিকভাবে করোনাগ্রস্ত চিকিৎসকের অধীনে আপনাদের থাকা উচিত। নিজের চিকিৎসা না করাই উত্তম এবার এক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে। যে বাসায় বসে বিভিন্ন প্রকার ব্যক্তিগত চিকিৎসা বা নিজের পদ্ধতি অবলম্বন করা মনে হয় নিরাপদ নয় এবারকার জন্য। অতিরিক্ত কতবার থেকে এবারে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে অক্সিজেনের স্যাচুরেশন হঠাৎ করে কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে করণীয় কি? চিকিৎসকের কাছে যাওয়ার আগ পর্যন্ত ধরেন কিভাবে এই বিষয়টা ম্যানেজ করা যায়? আমি মনে করি এখন আমাদের মার্কেটে অত্যন্ত সহজলভ্য পালস অক্সিমিটার আছে এবং যখনই অক্সিজেন কমে যাচ্ছে আমি মনে করি যে এত কম সময় কিন্তু আপনাকে দেয় না, হাসপাতালে যাওয়ার সময় পাচ্ছেন না। অক্সিজেন একটু কমে গেলেই আর দেখি না কি হয় এই উদ্দেশ্যে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি নিকটস্থ যে কোনো আমাদের সরকারি হাসপাতালে যোগাযোগ করুন, আমাদের হাসপাতালের চিকিৎসকরাই বলবে যে আপনার কি করতে হবে। বাসায় বসে বসে অক্সিজেন কমে যাচ্ছে এটা দেখার কোনো প্রয়োজন নেই। ডক্টর জাকির হোসেন এবং ডক্টর আবু হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।